কর্মকর্তা এবং এজিএম থেকে তদন্ত কর্মকর্তাবৃন্দ, খুব সংক্ষেপে আমি দু একটা পয়েন্ট আলোচনা করে শেষ করব। যে বিষয়টা বলে নাই অনেকেই, এটা আমি সামান্য একটু টাচ দিয়ে যাব। আমরা বিমা সম্পর্কে আলোচনা করেছি, শুনেছি, তবে বিমার একটা লম্বা ইতিহাস আছে। সেই লম্বা ইতিহাসে যেতে পারবো না, শুধু আমি এতটুকুই বলবো যে বিমার ইতিহাসটা কি সুপ্রাচীন। দীর্ঘকাল থেকেই বিমার প্রচলন বিভিন্ন দেশে দেশে আছে, যেটার অস্তিত্ব সেই 1200 সাল থেকে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে পরবর্তীতে 1917 সালে 18 সালে বিমার প্রচলনের বিভিন্ন নথিপত্র পাওয়া যায়। এরপরে আমরা দেখেছি যে ইংরেজ আমলে আমাদের দেশে 1938 সালে বিমা আইন তৈরি হয়েছে। বিমা আইনটা কেন তৈরি হয়েছে? বিমাটা তখন এমনভাবে জনগণের মাঝে এবং এর ভিতরে এমনভাবে প্রচলন ঘটেছিল ব্যবসায়ীদের মাঝে, জনগণের মাঝে, যে সরকার কি বিমা আইন করতে তখন বাধ্য হয়েছে বিমাটাকে নিয়ন্ত্রণ করার জন্য, উন্নত করার জন্য। এবং সেটা ছিল 1938 সালে, তখন ছিল কি ব্রিটিশ শাসনামল। এরপরে ব্রিটিশ শাসনামলের পরে যখন ভারত পাকিস্তান ডিভাইডেড হয়ে গেল, তখনও কি বিমা কোম্পানি ছিল, ভারতীয় ছিল, পাকিস্তানেও ছিল। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 1971 সালে, তখনও কি বিমা আছে। সেই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কি বাংলাদেশে বিমা আছে। এইভাবে দেশে দেশে বিভিন্ন উন্নত কান্ট্রিতে বিমা আছে। আমেরিকা বলেন, জাপান বলেন, চীন বলেন, ভারত বলেন, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ বলেন, প্রত্যেক দেশে কি আছে? বিমা আছে। এখন বিমাটা আমরা কিভাবে গ্রাহকের মাঝে উপস্থাপন করব, কিভাবে এটাকে আমরা মানুষকে কাছে প্লেস করব, আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে, এটার উপরেই নির্ভর করে বিমার কার্যকারিতা। অনেক আইন আছে, অনেক কিছু আছে, কিন্তু যোগ্য লোকের অভাবে আমরা বিমাটাকে কি সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারছি না। তাইলে বিমার ইতিহাসটা তৈরি। এরপরে যখন পাকিস্তানের আমলে অনেকগুলো বিমা কোম্পানি ছিল, ঠিক না, ওইগুলোকে পরবর্তীতে কি করা হলো? 1972 সালে প্রথমে 4টা কর্পোরেশন করা হলো, পরবর্তীতে 2টা কর্পোরেশন করা হলো। 2টা কর্পোরেশন কি? জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন। স্বাধীনের পরের থেকে এরপরে 1985 সাল পর্যন্ত বেসরকারিভাবে আর কোনো বিমা কোম্পানি এই দেশে ছিল না। দুটাই, একটা জীবন বীমা আর একটা সাধারণ বীমা। অর্থাৎ ওই 2টার ভিতরেই পাকিস্তান আমলে যতগুলো কোম্পানি ছিল সবগুলো ওই 2টার ভিতরেই বাস করা ছিল। কি ঠিক আছে? তাইলে কি কোম্পানিগুলো সবই ছিল। এরপরে 72 সালের পরের থেকে এই 1985 সালে এসে প্রথমে বেসরকারিভাবে 2টা কোম্পানির অনুমোদন পায়। একটা হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আর হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কার্যক্রম শুরু করছে 1986 সালে, আর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কার্যক্রম শুরু করছে 1985 সালে। আর একটা কোম্পানি আছে বিদেশি কোম্পানি হিসাবে, যেটা মেট লাইফটা আগে ছিল কি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা এখন মেট লাইফ। এরপরে 1985 সাল থেকে 1990 সালে এসে কয়েকটা কোম্পানি অনুমোদন পাইল, 1996 এসে আরও কয়েকটা পাইল, 2000 সালে এসে 11টা কোম্পানি একসাথে অনুমোদন পায়। তার ভিতরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাই না? পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 2000 সালে শুরু হইয়া আজকে 2024 সাল, কত বছর কত হয়েছে? 23 বছর কত হইয়া 24 বছর চলতেছে, চলমান। তাইলে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কি করছে? এর মধ্যে কি করছে? বহু গ্রাহকের টাকা পয়সা কি করছেন? ফেরত দিয়েছে। ঠিক আছে? তো ইতিহাসটা একটু ধারাবাহিকভাবে আমি যেহেতু নতুন কর্মী কর্মকর্তা আসেন, তাদের বিষয়টা জানা দরকার। আসলে পপুলার লাইফটাও অনেক পুরানো, আজকের কোম্পানি নয়। 2000 সাল থেকে আজকে 2024। প্রথমে আমাদের এই কোম্পানির যিনি এমডি ছিলেন, উনি মরহুম ফজলে রাব্বি স্যার, উনি মৃত্যুবরণ করেছেন। ওনার পরে আরও একজন এমডি আসছেন, উনিও মৃত্যুবরণ করেছেন। ওনার পরে একজন আসছেন, তারপরে আরেকজন আসছেন। এরপরে 4র্থ নম্বরে আমাদের বর্তমান এমডি জনাব বিএম ইউসুফ আলী, উনি দায়িত্ব গ্রহণ করছেন। 2008 সাল থেকে অর্থ পর্যন্ত
দীর্ঘ সময় পর্যন্ত উনি পপুলার লাইফের কর্ণধার হিসাবে কাজ করছেন। এত বড় দায়িত্ব এমডি হিসাবে আর কেউ কোনো কোম্পানিতে এখনো করে নাই, ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে। তাইলে এই যে আমাদের কোম্পানির বিএম ইউসুফ আলী স্যার বর্তমান এমডি, আমাদের বর্তমান কোম্পানির চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু স্যার, কেমন? বর্তমান চেয়ারম্যানের নাম কি? জহিরুল ইসলাম রিঙ্কু স্যার। তাহলে এমডির নাম কি? জনাব বিএম ইউসুফ আলী। এডিশনাল এমডির নাম কি? জনাব বিএম শওকত আলী, কেমন? এরপরে আমাদের সিনিয়র ডিএমডি জনাব সৈয়দ মোতাহার হোসেন, কেমন? সিনিয়র ডিএমডি জনাব নওশাদ আলী নাইম। এই নামগুলো আপনাদের কি জানা থাকা প্রয়োজন। এরপরে বিভিন্ন প্রকল্প প্রধান, প্রকল্প পরিচালক এবং প্রকল্প ইনচার্জবৃন্দ রয়েছেন। এগুলো আমাদের জানা থাকলে সহজ হয়। অনেকে বলবে তোমার স্যারের নাম কি, তোমার কোম্পানির চেয়ারম্যানের নাম কি, অমুকের নাম কি, তোমার কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা টাকা দিছো কিনা গ্রাহকের, এই বিষয়গুলো জানার জন্য এই ইতিহাসটা কি জানা প্রয়োজন। এরপরে আসেন, এই বিমার সাথে স্বাধীনতার একটা সম্পর্ক রয়েছে। এই বিমার সাথে 6 দফা আন্দোলনের একটা কি সম্পর্ক আছে। 1959 সালে 1 মার্চ আমাদের সামনে আসবে জাতীয় বিমা দিবস। এই বিমা দিবসের একটা ইতিহাস আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিমার সাথে জড়িত ছিলেন, জাতীয় নেতৃবৃন্দ এই বিমার সাথে জড়িত ছিলেন। সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মহিদ মরহুম, উনিও কি এই বিমা পেশায় সরাসরি চাকরি করেছেন। কথাটা কি বলছেন? তাইলে এই বিমায় দেখা যায় বড় বড় লোক যাদেরকে আমরা জাতীয় নেতৃবৃন্দ হিসেবে ছিলেন, জনাব সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ নাসিম, তাজউদ্দিন আহমদ, আবুল মাল আব্দুল মহিদ, এই যে তারা কি সরাসরি অনেকেই বিমার সাথে কি সম্পৃক্ত ছিলেন। বঙ্গবন্ধু নিজেই সম্পৃক্ত ছিলেন বিমার সাথে, চাকরি করেছেন বিমার সাথে, তৎকালীন আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেছেন। তাইলে বিমার ইতিহাসটা কি মোটামুটি লম্বা। এই কারণে বিমার ইতিহাসটাও জানা দরকার। আর বিমার সাথে স্বাধীনতার সম্পর্ক এই কারণেই আমি বললাম যে এই যখন ইয়াহিয়া খানের শাসন চলতেছিল, মার্শাল ল জারি করেছিলেন, এরপরে যখন এই দেশে ওই স্বাধীনতা থাকলো না আন্দোলন করার, সংগ্রাম করার, তখন কি করছেন? এই বিমা পেশায় জড়িত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমার কাজের মাধ্যমে বিভিন্ন বিভাগে বিভাগে জেলায় জেলায় সফর করেছেন, বিমার কিনিয়ে বিমার কর্মকর্তা হিসাবে সফর করেছেন। কিন্তু ভিতরে কি বিমার কাজও করছেন, ওই স্বাধীনতা সংগ্রামের পক্ষে কাজও করেছেন, দলীয় কাজও করেছেন। তাইলে কি এটা স্বাধীনতার সাথে কি সম্পর্কযুক্ত কিনা? অবশ্যই সম্পর্কযুক্ত। তাইলে দেখেন, এখান থেকে এখন কি আমরা জাতীয় বিমা দিবস পেয়েছি। আজকে 2020 সাল থেকে জাতীয় বিমা দিবস জাতীয়ভাবে সরকারিভাবে পালিত হচ্ছে এবং এটা কি প্রথম শ্রেণীর দিবস হিসাবে পরিপালিত হচ্ছে। আমাদের সামনে 1 মার্চ ইনশাল্লাহ এই বিমা দিবস আবার পালিত হবে। এই বিষয়গুলো নতুন কর্মী হিসাবে আমাদেরকে জানা প্রয়োজন। তাহলে আমার মনটা কি হবে? চাঙ্গা হবে এবং বুঝতে পারবো যে বিমাটা আসলে নতুন কিছু নয়। এটা কোনো এমন কোনো সমিতি নয় যে আজকে আসলাম কালকে চলে গেলাম। এটা শুধু ইতিহাসটা আমি এই কারণে বললাম। বিমার স্থায়িত্ব আছে, বিমা আইন আছে, ঠিক না? বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, গভর্নমেন্টের কর্তৃপক্ষ রয়েছে। বিমা আইন 2010 তৈরি হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিমাকে যুগোপযোগী করার জন্য এবং গ্রাহকের স্বার্থের জন্য, উন্নয়নের জন্য কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, বিমা আইন তৈরি করা হয়েছে, ঠিক না? যার কারণে এই বিমার ইতিহাসটা আসলেই লম্বা। এই ইতিহাসগুলো আমার জানা প্রয়োজন। আমি এই কারণে জাস্ট ইতিহাসের উপরে একটা টাচ দিয়ে গেলাম, অন্য বিষয়ে আমি আলোচনা করলাম না। ধন্যবাদ সবাইকে। সবাই আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।